ব্যাপার, বিয়ে ঠিক হবার পরেও অন্য একটা মেয়ের দিকে তাকাতে লজ্জা করে না? আমি পিছন ফিরে তাকাতে দেখি আমার হবু বউ ইতি দাঁড়িয়ে আছে। ভাবছি নীতিকে হবু বউ বলছি কেন, কারণ কয়দিন আগে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর রাতে রাতে আমাদের প্রেমটাও জমে উঠেছে। আর এখন ওকে এখানে থেকে কিছুটা অবাক হলাম। কি ভাবছো আমি কি করে দেখলাম? এই, তুমি কি করে বুঝলে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা মেয়েকে দেখছি? কারণ তুমি যাকে দেখেছিলে সে আমি ছিলাম। মানে? মানে তুমি যে মেয়েটাকে দেখছিলে সেটা আমি ছিলাম, আর এই বাড়িটা আমার মামার। জানি। কিভাবে জানো তুমি? ভাবি বলছিল তোমরা তোমার মামার বাড়িতে বেড়াতে আসছো, আর আমার চোখ তোমাকে দেখেই চিনে ফেলেছে, তাই তাকিয়ে আছি। অন্য মেয়ে হলেও দেখতাম না। সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। আর শোনো, তোমাকে দেখার পর এই চোখটার কাউকে দেখতে চায় না। খুব না, যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাইছো তাহলে তোমার চোখ একদম তুলে নিব। এই ভুলটা তো আমি করছি না, কারণ আমার কাছে যে আছে সে তো নিচে একটা পড়ি। তাহলে আমার আশা দেখে তুমি অবাক হলে কেন? আসলে আমি ভাবছিলাম তুমি এত তাড়াতাড়ি ওই পাশে ছাদ থেকে নেমে এখানে আসলে কি করে। দৌড়ে চলে আসছি। যদি সত্যি অনেক কাউকে দেখতাম তখন কি করতে? খুব কান্না করতাম, কান্না করতে করতে মরে যেতাম। আমি আমার হাত দিয়ে ইতির মুখটা চেপে ধরলাম আর বললাম, এরকম কথা ভুলে বলবে না। বলবো না, তাহলে তুমিও অন্য কোনো মেয়ের দিকে তাকাবা না। আমি তোমাকে অনেক ভালোবাসি, এমন কখনো করলে আমি অনেক কান্না করব। কিভাবে কান্না করবে? ইতির দিকে এগোতে এগোতে বললাম। এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? একটু দেখার জন্য। দূর থেকে ভালো দেখা যায়, বুঝতে পারছো? ইতির গাল দুটো ধরে ওর ঠোঁট আমার ঠোঁটের কাছে এনে বললাম, অনেক কিছু দূর থেকে দেখা যায় না, এগুলো কাছে এসে দেখতে হয়। এই কি করছো তুমি? একদম ভালো হবে না কিন্তু, আমি আন্টিকে ডাক দিব। দাও না, আমি কি তোমার আন্টিকে ভয় পাই নাকি? আর কয়েকটা দিন পরেই তো আমার ঘরে আসবে, তখন তো সে সময় শ্বশুরি আমা হয়ে যাবে। তো এখন আন্টি না ডেকে শাশুড়ি আমা বলা ট্রাই করো। করব। এখন তুমি আমার কাছে থেকে সরো। আরে শোনোই না, বিয়ের পর তো আমাকেও আদর দিতে হবে, তো এখন থেকে ট্রাই করো। ভালো হচ্ছে না কিন্তু, ছেড়ে দাও বলছি। আমি কি ছাড়ার জন্য ধরছি তোমায়? আর না ছাড়লে কি করবে তুমি? আমি এটা বলার সাথে সাথেই ইতি আমাকে কামড়ে দিল, আর কামড়ে দিতেই আমি ব্যথা ওকে ছেড়ে দিলাম, আর অমনি ইতি এক দৌড়ে আমার থেকে দূরে চলে গেল। দেখলে তো কি করতে পারি। দেখলাম, আর সাথে আর একটা জিনিসও দেখলাম। এই আরেকটা কি জিনিস দেখলা তুমি? দেখলাম তো, এমন জিনিস দেখলাম যেটা দেখে মনে হচ্ছে আগে কেন আসলি না তুমি। এই বলো না গো, কি দেখলা? আমার হবুবের মিষ্টি হাসিটা। যা, দুষ্টু। আমি একটু হাসলাম। খুব লাগছে তাই না? অনেক লেগেছে, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। বা, এত তাড়াতাড়ি কিভাবে ঠিক হলো? তোমার ওই মিষ্টি হাসিটা দেখে। তারপরে ইতি আমার কাছে আসলো, এসে আমার হাত ধরে যেমনই কামড় দিয়েছিল সেখানে আলতো করে একটা কিস দিল। এমন সময় ভাবির আওয়াজ শুনে দুজন দুদিকে সরে দাঁড়িয়ে গেলাম। ইতি আমার কাছে আসলো, এসে আমার হাতটা ধরল, তারপর আমার চোখের দিকে তাকালো। কি হচ্ছে এখানে শুনি? তখন আমি হাসতে হাসতে বললাম, না ভাবি, তেমন কিছু না, একটু হাতে লেগেছিল, তাই তো ব্যথা কামড়ানোর ঔষধ লাগাচ্ছিলাম। এভাবে ঔষধ লাগাই? ভাবি, এখন এভাবে ঔষধ লাগাতে হয়, না হলে ব্যথা কমবে না। তাই নাকি? আর ইতি, তুমি কখন এলে?
আর এভাবে তোমার মুখটা লাল হয়েছে কেন? না ভাবি, এমনি। আমাকে দেখে লজ্জা পেলে? হুম, ভাবি মনে হয় তোমাকে দেখে লজ্জা পেয়েছে। হয়েছে, আমাকে আর লজ্জা পেতে হবে না। ভাবি, তোমাকে এখনই আসতে কে বলেছিল? কেন? আমি এসে কি রোমান্টিকতা শেষ করে দিলাম? হুম ভাবি, মাত্রই শুরু হতে নিয়েছিল আর তুমি চলে আসলে। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। এখনই এত কিছু? আর তো দিন পড়ে আছে। না ভাবি, এই একটু একটু হচ্ছিল আর কি। আচ্ছা, আমি যাই। তোমাদের রোম্যান্সে আর বাধা হতে চাই না। তোমরাও নিচে চলে আসো। এই বলে ভাবি হাসতে হাসতে নিচে চলে গেল। এই ইতি, তুমি কোথায় যাচ্ছ? আমি ইতির হাত ধরে বললাম। কই যাবো, আবার নিচে যাচ্ছি। ভাবি ডেকে গেল না? না, এখন তো যা হবে না। কেন যাওয়া হবে না শুনি? কারণ এখন আমাকে মিষ্টি খাওয়াতে হবে। ও তাই বুঝি। তাহলে চলো নিচে গিয়ে ভাবিকে বলি তোমাকে মিষ্টি দিতে। আরে ধুর ভাবি, মিষ্টি দেবে কেন? তাহলে আমি কই পাবো মিষ্টি বলো? আমার কাছে কোনো মিষ্টি নেই। কেন? তোমার ঠোঁট দুটো কি কম মিষ্টি বলো? তোমার ঠোঁটের কাছে পৃথিবীর সব মিষ্টি হার মেনে যাবে। যা, কি যে বলো না। ঠোঁট আমার মিষ্টি হয় নাকি? হয়তো, আর এটা অনেক স্পেশাল শুধুমাত্র আমার জন্য। এটার জন্য সময় আছে, বুঝেছো? সময় আসুক, তখন যত ইচ্ছেই মিষ্টি খায়ও। এখনই ঠিক সময় এটার জন্য, বুঝেছো? এই, কি করছো তুমি? কে শুনে কার কথা? আমি ইতির গাল দুটো ধরে ওর গোলাপি ঠোঁট দুটো আমার ঠোঁটের মাঝে নিয়ে নিলাম। ইতি চোখ বন্ধ করে আমার পেটটা শক্ত করে ধরল। তখন এমন মনে হচ্ছিল যেন আমার রীতি অজানা দুনিয়াতে হারিয়ে গেছি। পাক্কা 10 মিনিট পর ছাড়লাম। ইতির দিকে তাকিয়ে দেখি ইতি এখনো চোখ বন্ধ করে আছে আর লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে। এই ইতি, বলো। তাকাও আমার দিকে। না, তাকাতে পারবো না। ইস, তাকাও না। তুমি কিস করলা কেন? এখন আমি তাকাতে পারবো না। আমার বুঝি লজ্জা লাগে না? সেটাই তো দেখবো যে আমার ইতি লজ্জা পেলে তাকে কেমন দেখতে লাগে। তাকাও না গো একটু। আমি পারবো না, চলো নিচে যাই। আমি ডেকে গেল না? না, এখন যেতে ইচ্ছে করছে না, থাকো না আর একটু। না, এখন থাকা যাবে না। কেন থাকা যাবে না গো? ইতি আমার গালটা ধরে বলল। কারণটা হলো, এখানে থাকলে তুমি আমার সাথে দুষ্টুমি করবা। তুমি তোমার হবু বউ, তাহলে বলো তোমার সাথে করবো না তো কার সাথে করবো? আমি তোমার হবু বউ, কিন্তু এখনো হইনি। তাই এখন এসব চলবে না। আর চলো নিচে যাই। এই বলে ইতি আমার হাত ধরে টানতে টানতে সিঁড়িতে নিচে নেমে গেল। আমিও পিছু পিছু নেমে আসলাম। নিজে নেমে আসতে দেখি ভাবি বসে আছে। আমাদের দেখে হাসতে হাসতে বলল, তোমাদের রোম্যান্স শেষ হলো তাহলে? কোথায় আর শেষ হলো? কি যে বলো না। যে একটু রোম্যান্স করতে নিয়েছি অমনি ইতি টানতে টানতে নিয়ে আসলো। ভালো করে মিষ্টিটাও খেতে পারলাম না। আহ, এটুকু বলতেই ইতি আমার হাতে চিমটি কেড়ে দিল। কি হলো কি হলো? ও আমাকে থামিয়ে দিয়ে ইতি বলা শুরু করলো। না ভাবি, ওর কিছু হয়নি। ও তো এমনি চিল্লায়, তাই না আবির? হুম, আমি মনে মনে বলছি, ওয়েট করো, সুযোগ পাই সব কিছু শোধ তুলবো। আচ্ছা ভাবি, আমি যাই। আম্মু ফোন দিচ্ছে। আর কয়েকদিন পর তোমাদের বাসায় চলে আসবো। তাই এখন গিয়ে ওদের সাথে সময় কাটাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমরাও এই বাসায় তোমার আসার ব্যবস্থা করি। আবির, যাও, ইতিকে এগিয়ে দিয়ে আসো। তারপর আমি ইতিকে রেখে বাইরে আসলাম ওকে রেখে আসার জন্য। ইতি, আমি রাতে ফোন দিলে
তুমি তোমার মামার বাসার সাথে চলে আসবে। কেন কেন? এত রাতে ছাদে আসবো কেন? কারণ আমি যে তোমাকে দেখতে যাব, দেখবো চাঁদের আলোতে আমার ইতিকে কেমন মিষ্টি লাগে। না, তোমার আসতে হবে না। তুমি আমাকে একা পেলে আবার দুষ্টুমি শুরু করবা। করব। আমার হবু বউর সাথে আমি করব, তাতে কার কি? না, এখন হবে না। আর তখন তুমি কেস করে আমার লিপস্টিকটা নষ্ট করে দিয়েছিলে। আচ্ছা, লিপস্টিক না দিয়ে এসো, তাহলেই তো নষ্ট হবে না। না না, আমি পারবো না। আমি আসবই না। আচ্ছা, রাতে দেখা যাবে। এখন এসে গেছি, বাসে চলে যাও। তুমিও আসো, আম্মু আর মামা মামির সাথে দেখা করে যাও। রাতে আসবো, সবার সাথে কথা বলবো, আর আমার মিষ্টি বউটাকেও দেখবো। রাতে তো তুমি ওদের সাথে দেখা করতে আসবা না। রাতে আসবা আমার সাথে দুষ্টুমি করতে। এসব আমার বোঝা হয়ে গেছে। ইতিকে ওর মামার বাসায় দিয়ে আমি চলে আসলাম। বাসায় এসে রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙার পর দেখি রাত 12টা বেজে গেছে। অমনি তাড়াতাড়ি উঠে চলে গেলাম। গিয়ে পাইপ পেয়ে ইতির মামার বাসার সাথে গেলাম। উঠে ইতিকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর ফোন ধরল। হ্যালো, কে? আমি। আমাকে তো তাড়াতাড়ি ভুলে গেলে। না গো, ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি। আচ্ছা, আর বুঝতে হবে না, এখন তাড়াতাড়ি ছাদে চলে আসো। কি? না, আমি পারবো না। সবাই জেগে আছে, গল্প করছে। তোমাকে আসতে বললাম, তুমি চুপি চুপি আসো, কেউ বুঝবে না। প্লিজ জেদ করো না, আমি এখন আসতে পারবো না। সবাই দেখলে কি বলবে বলো তো? তুমি আসবে কি না? না আসলে আমি এখনই বাসার ভেতর ঢুকে সবার সামনে কিস করবো তোমাকে। এই না না না, এমনটা করো না, আমি আসছি। তাড়াতাড়ি আসো, দেরি হলে কিন্তু। প্লিজ কিছু করো না। আর তুমি অমন করলে আমার কেমন যেন লাগে, নিজেকে সামলাতে পারি না আর। আমি হেসে বললাম, আসো তো আগে। তারপর ফোনটা রেখে দিলাম। একটু পর দেখি ইতি গুটি গুটি পায়ে আসছে। আসতে এত সময় লাগে? তুমি জানো না সবার চোখ ফাঁকি দিয়ে আসতে কত কষ্ট হয়েছে। আসো, আমি তোমার কষ্টগুলো দূর করে দিই। এই, তুমি কাছে আসতেছো কেন? কাছে আসবা না বলে দিলাম। আমি ইতির একদম কাছে গিয়ে এই যে আসলাম। কি করবে? আম্মুকে ডাক দিব। দাও ডাক। ইতি যে আম্মু বলে ডাক দিয়েছে, অমনি ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের ভিতরে নিয়ে নিয়েছি। সাথে সাথে ইতি চুপসে গিয়ে চোখ বন্ধ করে ফেলেছে। কিস করার সময় ইতির শরীরটা কেমন কাঁপছিল। এতে আমার ভালোই লাগছিল। অনেকক্ষণ পর ছাড়লাম, দেখি ইতি চুপ করে আছে। কিস করার পর ইতি ও শরীরের ভারটা আমার উপর ছেড়ে দিয়েছে। তারপর আমি ইতির কপালে আলতো করে একটা ভালোবাসা পরশেকে দিয়ে বললাম, কি কেমন লাগছে? কষ্ট কমেছে তোমার? জানো না কেমন লাগে? বুঝেছি। এবার আমার দিকে তাকাও, তোমার লাল টুকটুকে ফেসটা একটু দেখি। এত জোরে কিস করলে কেন? আমার ঠোঁটটা ব্যথা করছে অনেক। সরি, শোনা আম্মু বলে ডাক দিতে নিয়েছিল, দেখি তো হয়ে গেছে। বলছি বলেই কি ডাক দিতাম? আমি কি বুঝি না বলো? বা, আমার হবু বউটা অনেক কিছু বলছে। বুঝতে হবেই, বুঝতে হবেই কার বউ হব, দেখতে হবে না? এবার তাকাও আমার দিকে, একটু তোমার লজ্জার এখনো মুখটা দেখি। ইতি আমার দিকে তাকিয়ে বলল, আমাকে নিচু থেকে তাকাতে হবে? সব কিছু জোর করে করতে পারো, আর এটা পারো না? আমার মনে হচ্ছে আমি যেন আকাশে কোনো নীলরঙা পরীকে দেখছি, যে আকাশের ওই চানটাকে হার মানিয়ে দেবে। ইতি লজ্জা পেয়ে আমার বুকে এসে মুখটা লুকালো। ইতি হাসলে ওর গালে টোল পড়ে, অপূর্ব সুন্দর লাগে। আমি কারণে অকারণে ইতিকে হাসানোর চেষ্টা করি, ওর হাসিটা দেখার জন্য। কেমন জানি ওর হাসিতে আমি মুগ্ধ হয়ে যাই। ইতি, তুমি কি জানো, যখন হাসো
তখন তোমার গালে টোল পড়ে, আর আমার ওটা দেখতে ভীষণ ভালো লাগে, আর মনটা ভালো হয়ে যায়। তাই বুঝি। তাহলে বিয়ের পর যখন তোমার মন খারাপ থাকবে তখন তোমার সামনে গিয়ে হাসবো। হুম, তোমার এই মিষ্টি হাসিটা দেখলে আমার মন খারাপ এক নিমেষে শেষ হয়ে যাবে। তখনই আমার মনে ইতিকে একটু ভয় দেখানোর ইচ্ছে জাগলো, তাই বললাম, আচ্ছা ইতি, একটা কথা বলি। বলো। এখন তো কেউ নেই, তো চলো না তাহলে এই পূর্ণিমা রাতে দুজন দুজন হাতে হারিয়ে যায়। মানে কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? মানেটা হলো, এটা বলতে বলতেই আমি ইতির দিকে এগোচ্ছি, আর ইতি পিছন দিকে ছুটে যাচ্ছে। একটা সময় ইতির পিঠটা দেওয়ালের সাথে লেগে গেছে। আবির, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে দেখে সত্যিই পাগল হয়ে গেছি। এখন আমার এই মন তোমাকে কাছে পেতে যাচ্ছে। আবির প্লিজ আমার কাছে আসবা না, আমার অনেক ভয় লাগছে, প্লিজ এমন করো না। শোনো, এখন একটু ট্রাই করি, বউ তো হবেই, প্রবলেম কি? দেখো, ভালো হবে না বলে দিচ্ছি। ভালো খারাপ সে পরে বুঝবো, এখন একটু হয়ে যাক। না, আমি পারবো না, যা হবে একদম বিয়ের পরে হবে। না শোনা, এখন হবে, পরে হবে। তখন আমাকে ভাবির সামনে কি বলেছিলে, এখন শোধ নেব। এটা বলেই ইতির বুক থেকে ওনাটা এক টানে সরিয়ে দিলাম। ইতি ভয়ে কাঁপছে, সামনে দাঁড়িয়ে আমি ওর মুখের কাছে আমার মুখটা নিয়ে বললাম, ইতি, এখন কেউ নেই, শুধু তুমি আর আমি, দুজন দুজনের সাথে মিশে যায়। ইতির গালটা টান দিয়ে বললাম, আহা, এত সুন্দর মুখটা সবাইকে দেখাতে হবে কেন, শুধু আমাকে দেখালেই হবে। আবির প্লিজ, এখন আমাকে যেতে দাও। সরি ইতি, এখন আমি তোমাকে যেতে দিতে পারবো না। ইতি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এবার কিন্তু আমি রেগে যাব। আমি তখন বললাম, কেন রেগে যাবে সোনা, রেগে কোনো লাভ নেই। এসব বিয়ের পরে হবে, এখন না। না, এখন হবে। তুমি খুলবে সব, নাকি আমি সব কিছু খুলে দিচ্ছি? ইতি আমার কথা শুনে কিরকম যেন অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়ে রইল। তখন আমি ইতির লজ্জার কোনো চোখগুলো দিকে দেখছিলাম। ইতির চোখগুলো থেকে হৃদয়ের গহীনের সৃষ্টি হওয়া অন্যরকম এক সুখের অনুভূতি অনুভব করছিলাম। ইতির চোখের দিকে তাকাতেই আমি যেন অজানা এক জগতের ভিতরে হারিয়ে যাচ্ছিলাম। ধীরে ধীরে ইতির দিকে এগিয়ে যাচ্ছি, কিসের যেন আকর্ষণে তার কাছাকাছি যেতে খুব মন চাচ্ছিল। মনে হচ্ছিল ইতিকে এখনই আপন করে নিতে। ইতি ঘন ঘন শ্বাস ফেলছে, ইতির দেহ ভীষণভাবে কাঁপছে। বুঝতে পারছিলাম ইতির হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে ইতির শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। ইতির ঠোঁট দুটো কাঁপছিল। ইতির ঠোঁটের রেখাগুলো আমার ঠোঁটকে আকর্ষণ করছিল। মনে হচ্ছে ইতির ঠোঁটগুলো এখনই ভিজিয়ে দিই। আমি এক হাত ইতির কাঁধে আর আরেক হাত ইতির কোমরটা শক্ত করে ধরলাম। তার ঠোঁট আমার ঠোঁটে মিশিয়ে দিতে এগিয়ে যাচ্ছিলাম। ইতি চোখ জোড়া বন্ধ করে ফেলেছে। আমার ঠোঁটগুলো ইতির ঠোঁট জোড়াতে ছুঁয়ে দিলাম। মনে হচ্ছিল রাতটা এভাবে পার করতে পারলে হয়তো ভালো হতো। তারপর ইতির পিঠে হাত দিয়ে ইতির জামা ছেঁটা নামিয়ে দিলাম। ইতি ভীষণ ভয় পেয়ে মাথা কেমন কেমন করে উঠল, হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। ইতি আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। ইতি ভয়ে আমাকে বলল, এটা কি করছো তুমি? প্লিজ ছেড়ে দাও, আমার ভালো লাগছে না, ভয় করছে অনেক। কেন সোনা, তোমার ভয় করছে কেন? কেউ যদি ছাদে এসে আমাদের এই অবস্থায় দেখে তাহলে কি ভাববে? আমি আমার হবু বউকে আদর করছি, কে কি ভাবলো সেটা দেখে আমি কি করব? আর এই অন্ধকারে কেউ দেখতে পাবে না। না, কিছু হবে না, বিয়ের আগে কিস পর্যন্তই থাকো, এর বেশি না। না, তা তো হবে না, এখন একা পেয়েছি, এখন সব হবে। ইতি ভয়ে ভয়ে বলল, এই শোনো, একটা কথা বলি। বলো। তখন তো আমি সব সময় তোমার কাছেই থাকবো, তখন যা করার করো, তখন আর এরকম লুকোচুরি করতে হবে না। ইতি শোনো, লুকোচুরি করে এসব করার অনেক বেশি মজা। আর তাছাড়া আমাদের বিয়ের আগে তো প্রেমটাও জমে উঠবে।
প্রেম কি এখন কম জমে উঠছে বলো? আমার মনে হয় অনেক টাইম কম আছে, এসব হলে আরো বেশি জমে উঠবে। না, তোমাকে কিছু বোঝাতে পারছি না। আমাকে বোঝালে আমি বুঝবো না। তার মানে তুমি এখন করবাই এসব আমার সাথে? হুম, করবো তো। করবো বলেই তো এত রাতে কষ্ট করে এখানে এসেছি। আমার কথা শুনে ইতি একদম ভয়ে কাচুমাচু হয়ে আছে। ইতিকে একদম বাচ্চা মেয়েদের মতো লাগছে। তখন আমি বললাম, ইতি, তোমার ওই মিষ্টির ঠোঁট চড়া দেখলে নিজেকে সামনে রাখতে পারি না। ইতি চোখ দুটো বুঝে আস্তে আস্তে বলল, ঠোঁট দেখে তোমাকে সামলে থাকতে বলেছি। তুমি বললে কি আমি চুপ করে থাকবো? জানি দেখেই তো বলছি না। ইতি এখন পর্যন্ত তুমি আমাকে একটাও কিস করনি, সবগুলো আমি করেছি। আমারটা বাসর রাতের জন্য তোলা থাক, আমি ওই দিন সব শোধ করে দিব। কিন্তু এখন যে তোমার ঠোঁটে স্পর্শ করতে ইচ্ছে করছে। তুমি দাও, তোমাকে তো আমি না করিনি। আর আমারটা তো বললামই ওই রাতের জন্য। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। যে মেঘের গর্জন করছে অমনি ইতি আমাকে জড়িয়ে ধরেছে। বুঝতে পারছিলাম ইতির বুকটা দুক দুক করছে। সাথে সাথে বৃষ্টিও নেমে পড়েছে। তখন দুজনে দৌড়ে ছাদের চিলে ঘুরে গেলাম। তারপর আমি ইতির দিকে তাকাতে দেখি ইতির চুলগুলো ভেজে পানি টুপ করে ও ঠোঁটের উপর দিয়ে বেয়ে নেমে আসছে। ইতি শরীরটা ভিজে গেছে আর এটা আমাকে আকর্ষণ করছে। ইতিকে আপন করে নিতে ইচ্ছে করছে। আমি ইতির কাছে গেলাম, দু হাত দিয়ে ইতির গাল দুটো ধরলাম। এতে নিঃশ্বাস ভারী হয়ে গেল। আরেক জোড়া ঠোঁটের স্পর্শে দুজনের চোখ জোড়া বন্ধ হয়ে গেছে মধুর পরশে। তারপর ছেড়ে দিয়ে বললাম, ইতি, তোমার ঠোঁটটা কিন্তু অনেক মিষ্টি। যা কি যে বলো না। ইতি, এই সময় খুব আপন করে নিতে ইচ্ছে করছে তোমাকে, না করো না প্লিজ। ইতি ঠোঁটগুলোতে আলতো করে কামড় দিয়ে বলল, করো, তোমার যা ইচ্ছা হয় তাই করো। আমি ওর থাকতে পারছি না। এই বৃষ্টিটাতে তোমার ভালোবাসা পরশে সিক্ত করো না। তারপর আমি ইতির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ইতি চোখ বুঝে জোরে জোরে ভারী শ্বাস ফেলতে লাগলো। ইতি, তোমাকে এই অবস্থায় মারাত্মক লাগছে। উফ, তোমাকে দেখে আমি একদম পাগল হয়ে যাই। কিন্তু তুমি যে আমাকে পাগল করে দিচ্ছ, তার কি হবে? পাগল যখন করেছি তার ঠিক করার ঔষধও আমার কাছে আছে। তাহলে দেরি করছো কেন? ঔষধটা দিয়ে দাও না, আমি পারছি না যে আর। লজ্জায় ইতির মুখটা লাল হয়ে আছে। ইতি কারো পাগল করার জন্য আমি ইতির ঘাড়ে একটা কিস করলাম। প্লিজ আবির, তুমি এবার থামো, না হয় কিছু একটা করো। তুমি কেন তো লজ্জা পাচ্ছ বলো তো? আমি বলছি না সবকিছু ঠিক করে দেব। ইতি আর কথা না বলে চুপ করে রইল। এভাবে আরো লজ্জা দেবো ইতিকে। তারপর ইতির ঘাড়ে ডান পাশে চুমু দিলাম। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে আরো অনেকগুলো চুমু দিলাম। আমার ঠোঁটের প্রতিটা স্পর্শে ইতি কেঁপে কেঁপে উঠছিল আর সরে যেতে চাচ্ছিল। ইতিকে দেওয়ালে ঠেকিয়ে দু হাতে ওর মুখটা তুলে ধরলাম। তারপর নিচু হয়ে ইতির চোখে চোখ রাখলাম। একজনের নিঃশ্বাস আরেকজনের নিঃশ্বাসের ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ছিল। ইতি যেন তাকাতেই পারছিল না। আমি ইতির কানের কাছে মুখটা নিয়ে একটু আলতো করে কামড় দিলাম। তারপর ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, ইতি, তোমার কোনো আপত্তি নেই তো? আমি তো এখন নিজেকে সামলে রাখতে পারছি না, আর কি আপত্তি করব? কিন্তু তোমাকে একটা কথা বলার ছিল। বলো, আমি তোমার সব কথাই শুনতে চাই। ইতি আমার চোখে চোখ রেখে বলল, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ইতির কথাগুলো শুনে হাসলাম। ইতিও মাথা নিচু করে সামান্য হাসল। একটা হাত ইতির কোমরে রাখলাম, আর একটা হাত ইতির কানের নিচে দিয়ে চুলের ভিতর দিয়ে ইতির মুখটা তুলে ধরলাম। ইতিও তাকালো। ইতি আমার পায়ের উপর পা রেখে গোড়ালি দুটো উঁচু করে আমার ঠোঁটের কাছে আসলো। আমি ইতির ঠোঁটের দিকে এগিয়ে যেতেই ইতি চোখ বন্ধ করে ফেললো। তারপর আমার পিঠে উঠে গেল। ফিলিংসটা অন্যরকম, যা বলে বোঝানো যাবে না। ইতি আমার কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ঢলে পড়ল আমার বুকের উপর। নিঃশ্বাস পড়ছিল ঘন ঘন। আমার মনে হচ্ছিল ওর শরীরের সব বৃষ্টির জল শুয়ে নেই। ছাদের চিলেকোঠার ঘরটা যেন স্বর্গ মনে হচ্ছিল। খুব ভালো লাগছে আমার।
এত ভালো লাগা কি করে বোঝাবো। আমি ইতিকে নিজের বুকের মধ্যে ধরে রাখলাম। এত ভালো অনুভূতি এর আগে হয়তো কখনোই হয়নি আমার। ইতির ভয় আর লজ্জায় ব্যাপারটা অন্যরকম মাধুর্য এনে দিয়েছে। আমি ইতিকে কোলে তুলে নিলাম। ইতিও আমার গলা জড়িয়ে ধরল। ইতি আমার দিকে তাকাতেই পারছিল না। আমি ইতিকে কোলে নিয়ে চিলেকোঠার ঘরে রাখা পুরনো খাটটায় শুয়ে দিলাম। তারপর বললাম, চুপ করে আছো যে, কথা বলবে না? কি বলবো? আমার স্পর্শ কেমন লাগছে সেটা বলো। তুমি তো সবই বোঝো, আমি আর নতুন কি বলবো? বুঝি, কিন্তু তোমার মুখে শুনতে ইচ্ছে করছে এখন। তখন ইতি আমার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, তোমার প্রতিটা স্পর্শে আমি সুখের সমুদ্রে ডুবে যাচ্ছি। মরে যেতে ইচ্ছে হচ্ছে আমার। ইতির উষ্ণ নিঃশ্বাস কানে লাগতেই আমি কোথায় যেন হারিয়ে গেলাম। আমি ইতির পাশে শুয়ে পড়লাম। ইতির ভেজা চুলগুলো থেকে একটা মাতাল করা সুবাস আসছিল। আমি ইতিকে আমার বুকের উপর নিয়ে বললাম, তোমাকে নিয়ে এখন সুখের সমুদ্রে হারিয়ে যেতে ইচ্ছে করছে, তোমাতে ডুবে যেতে ইচ্ছে করছে। আমার একথা শুনে লজ্জা ইতি আচমকা উঠে পড়ল। আমি ইতির হাতটা টেনে ধরতেই ইতি ওখানে বসে পড়ল। তারপর আমি উঠে আবার ইতিকে পিছন থেকে জড়িয়ে ধরে ইতির ঘাট থেকে চুলগুলো সরিয়ে দিলাম। তারপর ইতিকে আমার দিকে ঘোরালাম, ওর কপালে চুমু খেলাম। আমি এতটা খারাপ না যে তোমার সাথে বিয়ের আগেই এত কিছু করব। আমি তোমাকে এমনিই ভয় দেখাচ্ছিলাম যে আমার হবু বউ ভয় পেলে তাকে কেমনটা লাগে। শয়তান ছেলে, তোমার একদিন কি আমার একদিন। এই বলে ইতি আমাকে আদরের ছলে মারা শুরু করলো। এই ইতি, কি করছো? ব্যথা পাচ্ছি তো। আরো বেশি করে ব্যথা দিব। আমাকে ভয় দেখানো, তাই না? এবার দেখো আমি রাগলে কি হয়। রাগলে কি হয়? রাগলে আমার হবু বউটা পেতনি হয়ে যায়, মনে হয় আমার রক্ত খাবে। আমাকে পেতনি বলা? আজকে যদি তোমার ঘর না মটকাইছি, আমার নামও ইতি না। ওরে আমার পেতনিটা রেগে গেছে রে, বাঁচাও আমাকে। তোকে আমার হাত থেকে কে বাঁচাবে এখন? এই, তুমি তুই করে বলছো কেন? আমি তো তোমার বর। তাহলে কি ভাইয়া ডাকবো? ছি ছি, না। কি বলো? কয়দিন পর তোমার আমার বিয়ে, আর এখন এসব কি বলো? পাগল হয়ে গেছো নাকি? হ, পাগল হইছি, আর এই পাগল তুই বানাইছস আমাকে। তাই? বাসায় বলেই তুই পাগল হয়েছে। তোমাকে একটা ডক্টর দেখায়, আর বিয়েটা কয়েকদিন পরে করি। ইতি আরও রেগে আমার কলারটা চেপে ধরে বলল, হে খোদা, আমি কোন পাগলের হাতে পড়লাম? বাঁচাও আমাকে। ইতি আমার কলারটা ছেড়ে দিয়ে আমার বুকে কিল মারতে শুরু করলো আর বলল, তুমি এত খারাপ কেন? কই খারাপ আমি? আমার হবু বউয়ের সাথে একটু দুষ্টুমি করলে কি হবে? শুধু এইটুকু, তাই না? এইটুকুই তো, আর একটু বেশি করব। বিয়ের পর যত ইচ্ছে করো তখন আর বাধা দিব না। বিয়ের তুমি বাধা? আচ্ছা, এই, তোমার তো ঠান্ডা লেগে গেল। লাগুক ঠান্ডা। তাহলে বিয়ের পর আমার সাথে বৃষ্টিতে ভিজবে কি করে? তোমার তো ভিজলেই ঠান্ডা লাগবে। লাগুক ঠান্ডা, তাও ভিজবো, কারণ আমার ঠান্ডা ঠিক করার ঔষধ আমার বউ থাকবে আমার কাছে। এই শোনো, আমার বিয়ের পর কিছু ইচ্ছে আছে। বলো শুনি, কি হচ্ছে তোমার? বিয়ের পর রোজ সকালে ঘুম থেকে ওঠার সময় 5 মিনিট জড়িয়ে ধরে শুয়ে থাকতে হবে। আচ্ছা শোনা, করব। এই রাতে যখন আমি রান্না করব তখন আমাকে হেল্প না করলেও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে থাকতে হবে। ধরবো না কেন? অবশ্যই পিছন থেকে জড়িয়ে ধরে কত কি করব। এই না না না, শুধু জড়িয়ে ধরে থাকবা, আর কিছু না। আচ্ছা ঠিক আছে। দেখি দেখি আমার হবু জামাইটা রাগ করলে কেমন লাগে। না, দেখতে হবে না। আমি হাসলাম পাগলিটার কথা শুনে। ভাবছি এই সেদিন বিয়েটা ঠিক হলো। ইতি আমার গলাটা ধরে, বললে বাবালে, আর রাগ করে না। এই শোনো, কি ভাবছো?
না, কিছু না। বলো আর কি কি করতে হবে? আমাকে খাইয়ে দিতে হবে। তুমি যখন বাসায় থাকবা আমাকে খাইয়ে দিবা। আচ্ছা, দেব। ছুটির দিনে তুমি রান্না করে খাওয়াবা আমাকে, আর ছুটির দিনের সময়টা শুধু আমাকে দিবা। সময় দেবো ঠিক আছে, বাট রান্না করতে হবে। হ্যাঁ, করতে হবে, আর করে আমাকে খাওয়াতে হবে। এই দেখো, না করলে হয় না। আমি এতদিন বাইরে থেকেছি, নিজে রান্না করে খেয়েছি। বিয়ে করলাম, কোথায় বউ ছুটির দিনে ভালো মন্দ করে খাওয়াবে? তা না, আমাকে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ, হবে। আর এ ব্যাপারে আমি কোনো কথা শুনবো না। এই শোনো, আমরা ওই দিন বাইরে খাবো। বাট সেটা রাতে। সকালে আর দুপুরে তুমি রান্না করে খাওয়াবা। কি আর করার, রাজি না হলে মরানি আবার রাগ করবে, তাই বাধ্য হয়ে রাজি হলাম। আচ্ছা ঠিক আছে, তবে আমারও ইচ্ছে আছে। কি বলো? আমি যখন অফিসে যাব তখন আমাকে তোমার ঠোঁটের মিষ্টি খাওয়াতে হবে। এটা কি বলতে হয়? তখন তোমার যত ইচ্ছে খাইও, না করবো না। ইতি, আমার মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে। না, খেতে হবে না। তোমার ঠান্ডা লেগেছে, বাসায় যাও। না, একটা দাও, তাহলেই চলে যাব। যাবা তো? হুম, যাব। একটা দাও শুধু। আমারটা বিয়ের রাতে, এখন তুমি দিয়ে বাসায় যাও। তারপর আমি ইতির মিষ্টির ঠোঁট দুটোতে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। ইতি আমার সেই ঠোঁটে স্পর্শ করতে পেরে একটু নড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তখন দুষ্টুমি করে ওর পেটে সুসুটে দিলাম। অমনি ইতি লাফিয়ে উঠেই আমাকে মার শুরু করে দিল। আরে আরে, কি হলো? তুমি সুড়সুড়ি দিলা কেন? একটু দুষ্টুমি করলাম আমার হবু ওটার সাথে। আজকে অনেক দুষ্টুমি করেছো, এখন বাসায় যাও, ঘুমো। কালকে সকালে উঠে আমাকে শপিংয়ে নিয়ে যাবা। কালকে শপিং কেন? আমি কালকে একটু ঘুমাবো, কালকে পারবো না। পারবে না মানে? কালকেই শপিংয়ে নিয়ে যেতে হবে। আর না নিয়ে গেলে আমি এখন চিল্লাবো যে তুমি আমাকে এত রাতে জোর করে ছাদে নিয়ে এসছো। এই, কি বলো তুমি? তোমার বড় হবো কয়েকদিন পর, তোমাকে আনতেই পারি। আমি তো তোমার বউ হবো কয়েকদিন পর। তো কালকেই শপিংয়ে নিয়ে যাব, আর তুমি নিয়ে যাবা। এই ইতি, কালকে না নিয়ে গেলে হয় না? না, হয় না, কারণ আর দুদিন পর বিয়ে, তাই কালকেই যাব। আচ্ছা, যাব। এই তো গুড বয়। এখন বাসায় গিয়ে ঘুমাও, কালকে ফোন দিলে চলে আসবা। কি আর করার, বাধ্য হয়ে ছেলের মতো মেনে নিলাম। রাতে ইতির সাথে দুষ্টুমি করে বাসায় এসে দিলাম একটা ঘুম। সকালে ভাবিটাকে ঘুম ভাগলো। ভাবি, দিলা তো ঘুমটা নষ্ট করে। কি দেবর সাহেব, সারা রাত কি করেছেন? যেহেতু বেলা হয়ে গেল, তাও ঘুম ভাঙে না। এই রে, ভাবি কিছু জেনে গেল না তো? না, মানে আসলে ভাবি রাতে একটু কাজ ছিল তো, তাটা শেষ করতে করতে দেরি হয়ে গেছিল। ইতি যে সকালে ফোন দিয়েছে, সে খবর কি আছে? কি? ইতি ফোন দিয়েছে? দেখো দিয়েছে, তুমি ধরো না দেখে আমাকে ফোন দিয়ে ডেকে দিতে বললো। ভাবির কথা শুনে আমি ফোনটা হাতে নিয়ে দেখি ইতির 20টা মিস কল। আজকে আমি শেষ, আজকে আমাকে আস্ত রাখবে না। আমি ইতিকে কল ব্যাক করলাম, একবার রিং হতেই ধরল। এই যে আপনাকে কয়বার ফোন দিয়েছে? আমার এখন মনে হচ্ছে তোমার গলা টিপে মেরে ফেলি। সরি সোনা, বুঝতে পারিনি। তোমার সরি? এক্ষুনি চলে আসো, 1 সেকেন্ডও যেন দেরি না হয়। আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে ইতিকে একটা ফোন দিয়ে ওদের বাসার সামনে গিয়ে দেখি ইতি দাঁড়িয়ে আছে। মেয়েটা অনেক সুন্দর করে সেজে এসেছে।
আমি দেখে ক্রাশ খেলাম। ইতি আমাকে দেখে, তোমাকে কালকে বলেছি আজকে সকালে বের হব, আর তুমি এখন আসলে কেন? সরি সোনা, ঘুমিয়েছিলাম, রাগ করো না, চলো যাই। এই হাত ধরবা না তুমি, আজকে আমার সাথে কোনো কথা বলবা না। এমন করছে কেন? বললাম তো ভুল হয়েছে। এই যে দেখো, কান ধরছি। হইছে হইছে, এখন কি আমরা হেঁটে যাব নাকি একটা রিক্সা ডাকবা? তারপর একটা রিক্সা নিলাম, হুডটা তুলে দিলাম। এই এই কি করছো তুমি? কেন, রোদ লাগছে তো। তোমার মতলব ঠিক লাগছে না কিন্তু। কি যে বলো না, এখন তো সবাই আশেপাশে আছে, কিছু করা যাবে না। হুডটা তুলে দিয়ে ইতির পিঠে হাত রাখলাম, আর ইতি আমার কাঁধের মধ্যে মাথা রাখলো। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম একটা শপে। ইতি শাড়ি পছন্দ করছে। দেখো তো শাড়িটা কেমন লাগছে, অনেক সুন্দর না? সুন্দর। দেখো, ওই মেয়েটাও ওই রকম শাড়ি পরেছে, কত কিউট লাগছে। একদম ঠিক বলেছো, এই শাড়িতে মেয়েটাকে সত্যি অনেক কিউট লাগছে। ইতির দিকে তাকিয়ে দেখি, ইতির আগে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে কতবার একটা ভুল করে ফেলেছি সেটা আমি ইতির দিকে তাকিয়ে অনেক ভালো করে বুঝতে পারছি। রাগে ইতি সারা মুখ লাল হয়ে গেছে। আমি কিছু না বলে মাথা অন্যদিকে তাকিয়ে বসে রইলাম। ইতি শাড়িটা দেখে আমার সামনে আসলো। ইতি আমার শার্টের কলার ধরে বলল, পাশের মেয়েটার শাড়ি পরলে সুন্দর কিউট লাগছে, আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখছো, আর আমার দিকে কোনো খেয়ালই নেই। এই বলে ইতি চলে গেল। আমি অসহায়ের মতো বসে রইলাম। আমি মাথা নিচু করে বললাম, সরি সোনা। ইতি আমার শার্টের কলারটা আরো শক্ত করে ধরে বলল, তো সরিকে আমি গুল্লি মারি, আমার পিছে পিছে আসবি না, আর আমাকে ডাকবি না। এই বলে ইতি চলে গেল। আমি অসহায়ের মতো বসে রইলাম। একটু পর দেখি ইতি আবার হনহনি আমার কাছে আসলো। দেখলাম রাগে ইতি চোখ লাল হয়ে আছে। এখনো বসে আছে কেন? ওই মেয়েকে আরো দেখা বাকি আছে তোমার? আরে, তুমি তো আসতে না করলে। ও, অন্য সব জোর করে করতে পারো, আর আমি এটা বলেছি দেখে বসে আছো, বুঝতে পারছি। এখন ওই মেয়েটাকে দেখে আমাকে আর ভালো লাগে না, তাই ওই মেয়ের জন্য বসে আছো। কি মেয়েরে বাবা, নিজে আসতে না করলো, এখন এসে নিজে আবার বকাবকি করছে। আসলে মেয়ের মন আর গিরগিরি একই জিনিস, কখন কি বদলে বোঝাই যায় না। তুমি তো ওখানে থাকতে বললে, তোমার সাথে যেতে না করলে। যখন কিস করতে না করেছিলাম তখন তো শোনো নাই, এখন এত শোনার ইচ্ছে হইল কেন? কি আবার কারণ হবে? তুমি রেগেছিলে তাই? আমি বুঝি বুঝি, আমি এখানে না থাকলে তো আরো ভালোভাবে মেয়েদের দেখতে পারবা, আমার সাথে গেলে তো আর অন্য মেয়েদের দেখতে পারবা না। তুমি এমন বলছো কেন? আমি তো তোমাকে একটা কথা এমনি বলেছিলাম। এখন মিথ্যা বলতে হবে না, তুমি কেন বললা? সবাই কিন্তু আমাদের দিকে দেখছে, এখন এমন করো না। সবাই দেখলে তাতে আমার কি? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এদের হাতটা ধরে, দেখো শোনা, তুমি ভুল বুঝছো। ছাড়ো আমায়, আমাকে টাচ করার সাহস কি করে হয় তোমার? আর এসব ফালতু কথা আমাকে না বলে তোমার এই সুন্দরী মেয়েটাকে বলো, কাজে লাগবে। সত্যি শোনা, আমার ভুল হয়েছে, আর এমন হবে না। এই দেখো, কান ধরছি। বিশ্বাস করো, তোমার থেকে সুন্দর আর কেউ হতে পারে না। তুমি তো চাঁদের থেকেও সুন্দর। আমি একটু পাম দিলাম, যদি কাজে লাগে। হইছে হইছে, আমি দেখতে সুন্দরী হলে আর অন্য মেয়েদের দিকে তাকাইতা না। বিয়েটা একবার হতেই দাও, তারপর দেখো কি অবস্থা করি তোমার। কি বলো? আমার কি অবস্থা করবে আবার? এই, আমি কিন্তু বিয়ে করবো না। তুই করবি না, তোর ঘাড়ে বিয়ে করবে। এই, এখান থেকে চল তুই, আর যদি অন্য মেয়ের দিকে তাকাইছোস তাহলে আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না।
আমি তো তোমাকে বিয়ে করব। তোমাকে সৃষ্টিকর্তা আমার পাঁচজনের হাড় দিয়ে বানিয়েছেন, আর আমি কি সেই হাড় ছাড়া বাঁচতে পারবো বলো? একটা কথায় কাজ হয়ে গেল। আমার কথা শুনে ইতির মনটা খুলে নরম হয়ে গেল। জানো, মাঝে মাঝে ভাবি আমি তোমার উপর কিভাবে রাগ করে থাকবো। কেন? তুমি এমন ভাবে কথা বলো আর রাগ করে থাকতে পারি না। রাগ করো একটু। তুমি রাগ করলে তোমারও ফেসটা দেখে আমার খুব আদর করতে মন চায়। তুমি রাগ করে থাকবে, আমি আদর করতে যাব। আমাকে আদর করতে দেবে না, তারপর আমি জোর করে আদর করব। কত মজাই না হবে, তাই না? ওই কুত্তা, ওই তোমার জোর কইরা আদর কর লাগবো কেন? আমার বউ বিয়ের পর আদর করতে না দিলে তো জোর করেই করব। কে আটকাবে আমাকে? আসলেই আমি আটকাতে পারবো না। তুমি আমাকে টাচ করলে আমার সব রাগ শেষ হয়ে যায়। আমার কেমন জানি লাগে, হাত পা ঠান্ডা হয়ে যায়। আমার আর রাগ আসেই না। আমার চোখটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আমি মুচকি এসে পড়লাম। এটাই তো আমার প্রতি তোমার ভালোবাসা, আমার প্রতি তোমার অনুভূতি। তুমি একটা শয়তানের হাড্ডি। বিয়ের পর এসব চলবে না। এখন চলো, অনেক শপিং বাকি আছে। চলো। তুমি আজকে আমার মুডটাই নষ্ট করে দিয়েছো। কান ধরে সরি বললাম তো, আবার বলতে হবে? থাক, আর ঢং করতে হবে না। চলো এখন। এই শোনো, আমার জন্য কিছু কেনার সময়, আমার একটা ছোট বোন আছে, ওর জন্য কেনাকাটা করে নিব। আচ্ছা, তোমাদের দুজনের একই ড্রেস কিনে দেবো, কি বলো? কেন কেন? আমি আস্তে আস্তে বললাম, আরে শালি হচ্ছে আদি ঘরবালি। এই কি বললা তুমি? না, বলছিলাম কি নেওয়া লাগবে ওর জন্য। তুমি গাছেরও খাবে আবার তলারও কুড়াবে? সেটা তো হবে না। এই, তুমি কিছু শুনছো নাকি গো? না শুনলে বললাম কেমনে? ভালো হয়ে যাও, বুঝেছো? না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। এই, তুমি কি গো, বিয়ের আগে বরকে হুমকি দিচ্ছ? আমার মতো একটা এত ভালো বর পাবে? ভালো না চাই, তুমি হচ্ছে একটা শয়তান। চলো এখন বাসায় চলো। বুঝলাম ম্যাডামের রাগ হয়েছে। মেয়েরা তাদের বরকে ভাগ করে কাউকে দিতে চায় না, কি আর করার। বাসায় চলে গেলাম। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসলো। এখন আমার হবু বউটাকে বিয়ে করে পুরোপুরি বউ করে নিয়ে বাসায় আসলাম। এখন ভালোই লাগছে। ইতিকে একদম আপন করে পাবো। রাতে বাসর করে যাবো, কিন্তু ভাবি সহ ছোটরা 5,000 টাকা কম নেবেই না। দেবর সাহেব, 1 টাকা কম হলেও হবে না। টাকা দেন, তারপর ঘরে আসেন। ভাবি, কিছু কম নিলে হয় না? তাহলে আজকে আমরা তোমার বউয়ের সাথে থাকি। বুঝছি, ছাড়বে না। আবারও দেরি হচ্ছে, তাই টাকাটা দিয়ে দিলাম। পুরো টাকাটা নিল, তারপর রুমে যেতে দিল। আমাকে বাসর ঘরে যেতে দিয়ে সবাই বের হয়ে গেল। ভিতরে গিয়ে দেখি ইতি চুপ করে বসে আছে। আমি কি ঘুমটা খুললাম। ইতি বলল, এই তুমি এত কিপটে কেন? কই কিপটে? ওদের মাত্র 5,000 টাকাই দিতে চাও না? ওটা মাত্র হলো, আর দিলাম তো। অনেক বলার পর। তবে আমি কিন্তু আদর করার ক্ষেত্রে কিপটামো করবো না। যা শয়তান। আমি শয়তান তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আজকে কোনো বাধা নেই, তুমি যা ইচ্ছে করো। তুমি আজকে বাধা দিলেও আমি শুনবো না, বুঝছো? আমি ইতির দিকে তাকিয়ে এগিয়ে গেলাম। ইতিকে ভালোভাবে দেখলাম। ওর চুলগুলো খুলে দিলাম। চুলগুলো ছড়িয়ে আছে। ইতির চোখগুলো যেন আমাকে আপন করে নিতে ডাকছে। ইতির লজ্জার মুখটা দেখতে পাচ্ছিলাম। এটা বড্ড আকর্ষণীয় ছিল। ইতিকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে চুমু খেতে শুরু করলাম। কাঁধে জোরে একটা কামড় বসিয়ে দিতেই ইতি আহ করে শব্দ করে আমার দিকে ফিরে তাকালো। কি গো, আজকে কিন্তু তোমার কিস দেওয়ার কথা ছিল।
আমি পারবো না, আমার লজ্জা লাগছে। আজকে আমি তোমার আর কোনো কথা শুনবো না। আচ্ছা দিচ্ছি, চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করেছি। ইতি ঠোঁটটা এগিয়ে আমার ঠোঁটের কাছে এনেছে। অমনি আমি মিটমিট করে চোখটা খুলেছি দেখার জন্য, কিন্তু ধরা পড়ে গেলাম। এই, তুমি চোখ খুললে কেন? আমি দিব না। কই, খুলিনি তো। না, খুলছো তুমি, আমি দেখছি। আচ্ছা, আর হবে না, এখন দাও। ইতি ওর হাত দিয়ে আমার চোখ দুটো ঢেকে রেখে আমার ঠোঁট দুটো ওর ঠোঁটের সাথে মিশিয়ে নিল। মনে হচ্ছে যেন শরীর দিয়ে 440 ভোল্টের শক খেলাম। তারপর আমি ইতির ঠোঁটগুলো আমার ঠোঁটে বন্দি করলাম। এভাবে নিজেকে আর আটকে রাখা সম্ভব নয়, তাই ইতিকে বিছানার উপর ফেলে দিলাম। ও শরীর থেকে শাড়িটা এক টানে খুলে ফেললাম। আজকে আমার ইচ্ছেটা পূরণ হতে চলেছে। আমি ইতি সারা শরীরে আমার ঠোঁটের স্পর্শে ভরিয়ে দিয়েছি। এতদিনে সেই ইচ্ছেটা পূরণ করবো দুজন। প্রণয় লীলায় মেতে উঠলাম দুজন। অনেকক্ষণ পর ইতি আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। আমার একটা হাত দিয়ে ইতির পিঠের উপর জড়িয়ে ধরে আছি। তারপর ইতি গুটিসুটি হয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমিও ইতিকে আমার বুকের ভিতর জাপটে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ভাবি ডেকে ঘুম ভাঙলো। ঘুম থেকে জেগে দেখি ইতি আমার বুকের উপর শুয়ে আছে। খুব সুন্দর লাগছিল ইতিকে। ঘুমিয়ে থাকলে মেয়েদের রূপ কয়েক গুণে বেড়ে যায়। ইতির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমি ইতিকে জড়িয়ে ধরে আলতো করে ওর কপালে একটা ভালোবাসার পর রেখে দিলাম। ও জেগে গেল। এই, ওঠো, এখন ভাবি ডাকছে। উঠি। তাড়াতাড়ি ওঠো। ইতি ওঠার সময় যে কম্বলটা সরিয়েছে অমনি নগ্ন শরীরটা বের হয়ে গেছে। সাথে সাথে ইতি কম্বলটা নিয়ে ঢেকে ফেলেছে। কি হলো, তোমার এমন অবস্থা কেন? শাড়িটাও ঠিক করে রাখতে পারো না নাকি? আমি তো পড়েই ছিলাম, তুমি তো কালকে রাতে সব খুলে ফেল। না খুলে আদর করতাম কিভাবে বলো? এখন তুমি শাড়ি পরিয়ে দিবা। তাহলে কি দেবে আমাকে? তুমি যা চাও তাই পাবা। ওকে, আসো, পরিয়ে দিই। ওয়েট শোনা, আমি গোসল করে আসি। ইতি গায়ে কম্বল চড়িয়ে গোসল করতে গেল। ইতি গোসল করে একটা টাওয়েল চড়িয়ে আমার কাছে আসলো। আমি দেখে পুরোই শেষ। এই, হাঁ করে কি দেখছো? নাও, এবার শাড়িটা পরিয়ে দাও। এখন একটু এভাবে থাকো, আমি দেখি, তারপর পরিয়ে দেব। কি যে বলো, রাতে দেখো, এখন পরিয়ে দাও। তারপর একটা শাড়ি নিয়ে ইতিকে পরিয়ে দিয়েছি। ইতি চোখটা বন্ধ করে আছে। শাড়ি পরা থেকে আমার হাতের ছোঁয়ায় ইতি একটু কেঁপে উঠেছে। কুঁচি দেওয়া শেষ হতেই আমি ইতির হাতে দিয়ে বললাম, নাও, এবার কুচে নাও। আমি গুজবো কেন? শাড়িটা তুমি খুলেছো, তুমিই পরিয়ে দিলে, এখন তুমি গুজে দাও। আমি ওর কথা শুনে হাসলাম। পাগলি একটা। আমি কুচিগুলো ঠিক করে ধরে কুচে নিলাম। এই কাজ করতে গিয়ে ইতির নাভিতে চোখ চলে গেল। তারপর আমার ঠোঁটটা অটোমেটিক্যালি চলে গেল। নাভির ডান পাশে চুমু দিলাম। ইতি শিউরে উঠল। তারপর আমি উঠে দাঁড়ালাম। ইতির গালটা দুহাত ধরে ওর মুখটা তুলে ধরলাম। ইতির ভেজা ঠোঁটগুলোতে আমার ঠোঁট ছুঁয়ে দিলাম। তারপর যখন বিছানার দিকে নিয়ে যাব তখন ইতি ফিসফিস করে বলল, এখন প্লিজ ছাড়ো, যেতে দাও আমাকে। আমি তো এখন তোমারই, সব সময় তো তোমার কাছেই থাকবো। এখন যাই, না হলে সবাই কি ভাববে? না, তা তো হবে না। আমার বউ, যে যাই বলুক, আমি ছাড়ছি না। ওই দেখো, ভাবি জানালা দিয়ে দেখছে। কই কই। তারপর পাগলিটা এক দৌড়ে পালিয়ে গেল। আমি কাণ্ড থেকে বসে বসে হাসলাম। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।